কোনো দলের পক্ষ না নিয়ে নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিকেলে ইসিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন তিনি। বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে মির্জা ফখরুল অভিযোগ করেন, নির্বাচন কমিশন একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে। বৈঠকে পোস্টাল ব্যালট ছাপানো এবং বিতরণে অনিয়মের বিষয়ে আলোচনা হয়েছে বলেও তিনি জানান। নির্বাচন কমিশন অনেকগুলো ক্ষেত্রেই তারা তাদের কার্যকলাপের মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ আচরণ করছে। যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি তার মধ্যে প্রধান যে বিষয়টি ছিল যে আপনারা জানেন যে পোস্টাল ব্যালটের যে বিষয়টি, এটা কিন্তু এখনো পুরোপুরি সমাধান হয়নি। এনআইডি, বিকাশ নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ, জামাতে নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, ক্রিমিনাল অফেন্স। এই বিষয়ে আমরা ইতিপূর্বে আচরণ বিধি ভঙ্গের আপত্তি জানিয়েছি। ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ব্যাপক হারে দেশের ভিন্ন ভিন্ন এলাকা হতে ভোটার এলাকা পরিবর্তন পূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর এবং কুমিল্লা 10 আসনে দলটির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। রবিবার শেষ দিনের আপিল শুনানিতে এই রায় দেয় ইসি। রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে এই দুজনের মনোনয়নপত্র বৈধ হয়েছিল। এদিকে ঋণ খেলাপি হয় চট্টগ্রাম 2 আসনে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করেছে ইসি। এতে তার প্রার্থিতা বাতিল হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম 4 আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখা হয়েছে। আর কুমিল্লা 10 আসনে দলটির আরেক প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া দ্বৈত নাগরিক বলে আপিলে অভিযোগ করা হয়। এই প্রার্থী আপিল শুনানিতে উপস্থিত ছিলেন, তার মনোনয়নপত্র বাতিল করেছে ইসি। 188 ধারা ফৌজদারি কার্যবিধির ম্যাজিস্ট্রেট বিদেশে কোনো ঘটনা ঘটলে মামলা আমলে নিতে পারে না। আমলে নিতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। এই কথা শোনার পর নির্বাচন কমিশন বললেন যে আপনার মনোনয়ন বৈধতা আছে। আমরা ভোটের মাঠে লড়াই করে জিততে চাই, কোনো কূটকৌশল করে নয়। যে ছোট ছোট ভুলগুলোর কারণে আমাদের প্রার্থিতা বাতিল করেছিল, তারা এটা সংশোধন করে আমাদের প্রার্থীদেরকে বৈধতা দিয়েছে। মনোনয়নপত্র দাখিলের সময় ফর্ম 20 এবং 21 দুইটা ফর্ম ফিল আপ করতে হয়। এইটা আমি অনিচ্ছাকৃত ত্রুটির কারণে করতে পারি নাই। আমি বিজ্ঞ আপিল আদালতে কমিশনের সাবমিট করেছি। এইটাও বিবেচনা না নিয়ে ওনারা আমাদের আপিলটাকে নামঞ্জুর করেছেন। আগামীতে দেশ পরিচালনার সুযোগ পেলে জুলাই যোদ্ধাদের সহায়তা দিতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আরেকটি নতুন বিভাগ খোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 24 জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের সঙ্গে রোববার মতবিনিময় সভায় এই ঘোষণা দিয়েছেন তিনি। আশ্বাস দিয়েছেন জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের পুনর্বাসনের। তিনি বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ হলে শেষ হবে না দেশের মানুষের এই শোক সমাবেশ। মোহাম্মদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। 24 জুলাইয়ের দগদগে ক্ষত, স্বজনহারা আর্তনাদ বুকে চেপে এসেছেন তারা। কণ্ঠে চাপা কান্না, বেদনা, ক্ষোভ আর ভবিষ্যতের দৃঢ় প্রত্যয়। কেউ হারিয়েছেন কলিজার টুকরো সন্তান, কেউ ভাই, কেউ বা সারা জীবনের স্বপ্ন। প্রশ্ন একটাই, তাদের এই ত্যাগের বিচার আদৌ কি হবে? এই হাতের ওজন 1.5 কেজি আমি বহন করতে পারি না। হাতের যে রগের যে ভাস্কুলারের যে একটা মানে এটার যে ব্যথা উঠে, তখন ব্যথাটা আমি সহ্য করতে পারি না। তাই আমি বলতে চাই, তারেক রহমানের মাধ্যমে আমাদের ইম্পোর্টের যারা হাত পা হারাইছে সকলকে যাতে উন্নত প্রযুক্তির হাত দিয়ে পুনর্বাসনের কাজ শুরু করে। আজকে শহীদ পরিবার এবং আহত পরিবার পথে বসেছে। যারা আমাদের মাথা বিক্রি করে গিয়ে ক্ষমতার মসনদে বসেছে, তারা শহীদ এবং আহত পরিবারদের কোনো খোঁজ খবর নেয় না। আর আমরা কিছু চাই না, আমরা খালি চাই যে আমার ছেলেদের বিচার। রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট যেন এমনই বেদনার প্রত্যয়ের মিলন মঞ্চে পরিণত হয়। বেলা 11টায় সেখানে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
গভীর মনোযোগে স্বজনহারা পরিবারের সদস্যদের প্রতিটি কথা শোনেন তারেক রহমান। নিজ বক্তব্যে সহানুভূতি নয়, দেন রাজনৈতিক অঙ্গীকার। 24-এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল 71 সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে 2024 সালে। সেজন্যই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। নিরাপদ বাংলাদেশের জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে গণতন্ত্রকামী মানুষের প্রতি গণতন্ত্রের বিজয় গাথা রচনার আহ্বান জানান তিনি। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এইভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। আর শোকগাথা বা শোক সমাবেশ নয়, বরং আসুন গণতান্ত্রিক আমি মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে ইনশাআল্লাহ। 24-এর গণ আন্দোলন নিয়ে কেউ যেন দলীয় স্বার্থ হাসিল করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তারেক রহমান। সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা। মোহাম্মদ হোসাইন, 71, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ 4 সদস্যের প্রতিনিধি দল। সেখানে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে দলটির প্রচার এবং মিডিয়া বিভাগ। সন্ধ্যা 6:30টার দিকে ডক্টর শফিকুর রহমান সহ 4 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন। প্রতিনিধি দলে নায়েবে আমির সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান রয়েছেন। এর আগে 2025 সালের 24শে মে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন জামায়াতের প্রতিনিধি দল। এ বিষয়ে আমরা আরো জানবো। দর্শক, এই মুহূর্তে যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান, যুক্ত হব তার সাথে। মেহেদি, প্রথমেই যে ব্যাপারটা জানতে চাচ্ছিলাম যে বৈঠক কি শেষ হয়েছে কিনা, আর সেক্ষেত্রে যদি বৈঠক শেষ হয়ে থাকে তাহলে জামায়াতের প্রতিনিধিদের সাথে কথা হয়েছে কিনা, কি কি বিষয় নিয়ে তাদের প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে একটু জানাবেন আমাদের। আজ সন্ধ্যা 6:15 থেকে 20 মিনিটের দিকে আমি দেখেছি জামায়াতের আমির সহ একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে। আপনি জানেন যে সন্ধ্যা 6:30টায় এই একটি বৈঠক বসার কথা আছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, এবং এখানে আমরা যতদূর জানতে পেরেছি যে জামায়াতের পক্ষ থেকে যে এই বৈঠকে সমসাময়িক রাজনীতি, জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে নানা ইস্যু হয়তো এই বৈঠকে প্রাধান্য পেতে পারে, এবং সামনে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনের প্রস্তুতি বা হয়তো কোনো দিক নির্দেশনা নিয়েও আলাপ আলোচনা হতে পারে, আমরা এমনটা জানতে পেরেছি। তবে আমরা বিস্তারিত জানতে পারবো, যেহেতু আপনি জানেন যে বৈঠক শুরু হয়েছে 6:30 মিনিটে, 6:15 মিনিটে তারা প্রবেশ করেছে এবং 6:30 মিনিটে বৈঠক শুরু হয়েছে। হয়তো জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং তার যে 3 সদস্য সাথে থাকবেন, তারা যখন বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলবেন, হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো যে কি কি বিষয় হয়তো প্রাধান্য পেয়েছে, কি কি ইস্যু নিয়ে তারা কথা বলেছেন, এবং হয়তো সামনে যে জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো বার্তা আছে কিনা, এই বিষয়ে হয়তো যদি আলাপ আলোচনা হয়, সেটা হয়তো জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদের সাথে যদি কথা বলেন, তিনি হয়তো বিস্তারিত বলবেন। আপনি জানেন যে এর আগে গেল বৃহস্পতিবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা, ব্যারিস্টার জাইমা, তারাও কিন্তু দেখা করেছিলেন। নানা বিষয়ে হয়তো কথা হয়েছে, নানা সামনে নির্বাচন সেই নিয়েও আলাপ আলোচনা হয়েছে। তো এই সব বিষয় হয়তো আজকে যে বৈঠকটি চলছে প্রধান উপদেষ্টার সাথে জামায়াতে আমিরের, হয়তো সেই বিষয় আলাপ আলোচনা যেটা হবে সেটা হয়তো সাংবাদিকদের সাথে কথা বললে আমরা বিস্তারিত জানবো, এবং তখন হয়তো আপনাকে বিস্তারিত আরো জানাতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। আমরাও বৈঠকের পরবর্তীতে হয়তোবা আপনার কাছ থেকে আপডেট নেওয়ার চেষ্টা করব। দর্শক, যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামের প্রতিনিধি দল। সেখান থেকে আমাদেরকে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদি হাসান। অর্ধেক জনগোষ্ঠী নারীদের একপাশে রেখে দেশ বেশি দূর এগিয়ে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, দেশের প্রতিটি অংশেই লিঙ্গ বৈষম্য রয়েছে। এই অবস্থায় বদলাতে প্রয়োজন নীতিগত পরিবর্তন এবং পারিবারিক প্রয়াস।
ফরহাদ ইবনে মালিকের রিপোর্টে বিস্তারিত। নারীদের সম অধিকার ও সুযোগ নিশ্চিতে ফার্মগেটের কৃষি ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত এই আলোচনা সভায় যোগ দেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। প্রথমবারের মতো দেশের কোনো পলিসি ডায়ালগে যোগ দিয়ে জাইমা রহমান বলেন, এখনও সবখানেই লিঙ্গ বৈষম্য রয়েছে, যাতে পিছিয়ে থাকছে দেশ। লিঙ্গ বৈষম্য বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। জাতি গঠনের শুধুমাত্র নীতিগত পরিবর্তন নয়, প্রয়োজন পরিবার থেকেও সুযোগ সৃষ্টি করা। তার মতে, জনসংখ্যার অর্ধেক অংশ নারীদের বাদ দিয়ে দেশের অগ্রগতি সম্ভব নয়। দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। জনসংখ্যার অর্ধেক অংশকে একপাশে রেখে বাংলাদেশ বেশি দূর এগিয়ে যেতে পারবে না। আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরীও। এ সময় তিনি সব ক্ষেত্রেই নারী পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার তাগিদ দেন। লেভেল প্লেইং ফিল্ড করার উদ্দেশ্য হচ্ছে কি, সকলের বাংলাদেশের শুধু রাজনীতিতে না, অর্থনীতিতে তাদের জীবনযাপনে সমান অংশীজন যাতে হতে পারে, তারা যাতে বাংলাদেশের রাষ্ট্রের উন্নয়নে কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারে। সরকার গঠন করলে প্রতিটি ক্ষেত্রে নারী পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিতে বিএনপি কর্মপরিকল্পনা সাজিয়েছে বলেও জানান তিনি। অংশীজন হতে পারবে। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। দর্শক, দিনভর ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির মধ্যে ইসিতে ছাত্রদলকে বসার আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালটে ইসির পক্ষপাত দুষ্ট আচরণ এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত সহ বিভিন্ন অভিযোগে ছাত্রদল এই কর্মসূচি পালন করছিল। নির্বাচন কমিশনে আছেন সহকর্মী সাজিদ সরকার, আমরা যুক্ত হব তার সাথে। সাজিদ, আমরা যেটা জানাচ্ছিলাম আসলে যে ইসির প্রতি বেশ কিছু অভিযোগ এনে কিন্তু এক ধরনের কর্মসূচি পালন করছে ছাত্রদল। সেক্ষেত্রে নির্বাচন কমিশন আমন্ত্রণ জানিয়েছে ছাত্রদলকে তাদের সাথে বসার জন্য। এরকম অবস্থায় আসলে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ইশরাত, আসলে বসার যে সময়টি সেটি ইতিমধ্যেই ১.৫ ঘন্টা অতিবাহিত হয়েছে। তো আমরা যেটি খবর পেয়েছি কিছুক্ষণের মধ্যেই সেই আলোচনা শেষ হবে। তবে ধারণা করছে যারা এখানে আছেন, অবস্থান নিয়ে আছেন, সকাল থেকে তারা ধারণা করছেন যে এই আলোচনা হয়তো ফলপ্রসূ হতে পারে। কেননা যে বিতর্ক উঠেছে, একই সাথে এর পাশাপাশি যে আরও দুটি অভিযোগ রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিশদ আলোচনা কিন্তু চলছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরও একটি বিস্তারিত আলোচনা করব বা শুনে আসতে চাই। এখানে কিন্তু ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ রয়েছেন, আমরা একটু জানবো। এখানে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন মোস্তাফিজুর রহমান। একটু জানতে চাই, ভিতরে আপনাদের 5 সদস্যের একটি কমিটি আছে, কি আলোচনা হয়েছে হয়তো বা কিছুক্ষণ জানবো, কিন্তু কতক্ষণ নাগাদ আসবেন এবং কি ধরনের আলোচনা এবং সমাধান হতে পারে কিনা? এটা আপনারা দেখছেন যে আমরা সকাল থেকে এখানে অবস্থান নিয়ে আছি। ছাত্রদলের এই অবস্থান কর্মসূচি হচ্ছে যে আমরা বিগত দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে রক্ত দিয়ে, আমরা জীবন দিয়ে যে একটা নতুন একটা বাংলাদেশ আমরা অর্জন করেছি, সেই বাংলাদেশে প্রত্যাশিত ছিল ভোটের স্বাধীনতা। সেই ভোটের স্বাধীনতা এক ধরনের ক্ষুণ্ণ হওয়ার পথে আবার যাচ্ছে। একটি জামাতি প্রশাসনের মাধ্যমে, তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা চাচ্ছে যে একটা মেনু পিলট করে এই সুনির্দিষ্ট একটি দলকে আপনার তাদের রেজাল্টটাকে প্রভাবিত করতে চাচ্ছে। তো তারই প্রতিবাদে আমরা আজকে এই যে অবস্থান কর্মসূচিতে আমরা সকাল থেকে রাত অবধি আমরা অবস্থান করছি। কিছুক্ষণ আগে আমাদের একটি প্রতিনিধি দল সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে তারা নির্বাচন কমিশনে মিটিং করছে। খুব শীঘ্রই তারা আসবে বলে আমরা যদি এই আলোচনা ফলপ্রসূ না হয়, দেশের মানুষই ইতিমধ্যে উদ্বিগ্ন হয়েছেন, আপনারা আসলে কি করতে চান? আমরা বিগত 17 বছরে আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। আমরা কিন্তু খুনি হাসিনাকে আমরা মিনিমাম কোনো ছাড় দেইনি। গণতন্ত্রের প্রশ্নে, ভোটাধিকারের প্রশ্নে বাংলাদেশে কোনো ধরনের ছাড় হবে না। যদি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক যে ভোটাধিকার, সেই ভোটাধিকারকে যদি হরণ করার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রয়োজনে জীবন দিয়ে, রক্ত দিয়ে আবার এটা প্রতিরোধ করবে। ধন্যবাদ। আমরা শুনছিলাম ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি বলছিলেন যে তাদের যে আলোচনা চলছে ভিতরে, সেই আলোচনা ফলপ্রসূ না হলে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন এবং সেই ভোটের রাজনীতি আবারও ফিরিয়ে আনবেন, গণতান্ত্রিক অধিকার। সাজিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইসি কার্যালয়ের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সাজিদ সরকার। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। গুলশানের কালাচাঁদপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে সাদিয়া রহমান মিম নামে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে এ নিয়ে তারা তদন্ত করছেন কিভাবে এবং কারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। আর স্বজনদের সন্দেহের তীর তরুণীর রুমমেটের দিকে। এরই মধ্যে রুমমেট নুসরাত এবং তার ছেলে বন্ধু সহ 4 জনকে আটক করেছে পুলিশ। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন।
গত শনিবার দিবাগত রাত 12টার পরে গুলশানে পশ্চিম কালাচাঁদপুরের একটি বাসার দ্বিতীয় তলা থেকে সাদিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। সেখান থেকে আবার পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। হত্যার আগে সে ধর্ষণের শিকার হয়েছিল কিনা তার মতামতও জানতে চাওয়া হয়েছে ময়নাতদন্তকারী চিকিৎসকদের কাছে। এদিকে নিহতের স্বজনরা জানান, দুদিন ধরে ফোন ধরছিলেন না সাদিয়া। 2 দিন যাবত হচ্ছে তার কোনো খোঁজ পাচ্ছিলাম না। খোঁজ না পাওয়াতে আমরা তার যে বড় বোন উনি তার বাসায় গেছে। বাসায় যাওয়ার পর দেখে যে বাসার তালা, বাহির থেকে তালা দেওয়ার পরে তার সন্দেহ হয়েছে যে ভিতরে যেহেতু লাইট জ্বলতেছে তাহলে অবশ্যই কিছু একটা থাকতে পারে। তো সেক্ষেত্রে সেই তালা আর কি ভেঙে পরে ঢুকে দেখে এই অবস্থা। পরিবারের সদস্যরা বলছেন, দুদিন আগেই গ্রামের বাড়িতে চলে যায় তার সহকর্মী ও রুমমেট নুসরাত। খুনের ঘটনাটিও সেই সময় ঘটায়, তাকে সন্দেহ করছে পরিবার। একটা ছোটখাটো ঝগড়া বা বড় সড়ো ঝগড়ার কারণে উনি বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে এই অঘটনটা ঘটে। এখন আমরা প্রথম সন্দেহ তারে করতেছি এবং তারে আমরা খুঁজে পাচ্ছি না এখনো। পাশাপাশি তার যে সার্কেল, একটা মানে ক্লোজ যে সার্কেলটা, তার প্রতি আমরা একটা সন্দেহ রাখছি আর কি। এ ঘটনায় মামলা করেছেন নিহতের বোন শাহিদা আক্তার। সাদিয়ার গলাকাটা ছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে উল্লেখ করে অভিযোগ আনা হয়েছে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে। লাশ উদ্ধারের পর রোববার রুমমেট নুসরাত সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যেহেতু ঘটনাস্থলে কোনো সিসিটিভি ফুটেজ আমরা এখনো পাইনি, এর বাইরে অন্যান্য যেসব সম্ভাব্য কারণ থাকতে পারে সেগুলো মাথায় রেখেই আমরা তদন্ত কার্যটা পরিচালনা করছি। 16-17 এই 2 দিনের যে কোনো একটা দিনের ঘটনা। দ্বিতীয় স্বামীর সাথে 8 মাস আগে বিচ্ছেদের পর থেকে এই বাসাতেই থাকতেন সাদিয়া। নাদিয়া শারমিন, 71, ঢাকা। সাভার পৌর এলাকার পরিত্যক্ত একটি কমিউনিটি সেন্টার থেকে আবার উদ্ধার করা হলো আগুনে পোড়া 2 জনের মৃতদেহ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার দুপুরে সাভার কলেজের কয়েকজন শিক্ষার্থী থানা রোডের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের মধ্যে ঢুকে 2 জনের মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে তা উদ্ধার করে পুলিশ। এখনও মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে নিহতদের মধ্যে একজন নারী এবং একজন ছেলে শিশু বলে নিশ্চিত করেছে পুলিশ। এর আগে একই কমিউনিটি সেন্টার থেকে একাধিক মরদেহ উদ্ধার করা হয়। ট্রিপল নাইনের মাধ্যমে সংবাদ পাই আমাদের ডিটি অফিসারের মাধ্যমে যে এখানে দুইটা পুরো দেহ আছে। আমরা এসে শনাক্ত করি যে 2টা পুরো মরদেহ আছে। আমরা ফরেন্সিক বা বিশেষজ্ঞ টিম যারা আছে সিআইডি, পিবিআই বা আদার্স ইউনিট, তাদেরকে আমরা সবাইকে ইনফর্ম করেছি। তারা আসতেছে, বাকি কার্যক্রম তারা করবে। দীর্ঘ 5 দশকের বেশি সময় ধরে ভোটের পথে আসেনি চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসার নারীরা। এক পীরের নসিহতের প্রভাব আজও বহন করছেন তারা। তবে এবার মনোভাব বদলাতে চান এখানকার ভোটাররা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান নারীরা। আলামিন ভুইয়ার তথ্য এবং ছবিতে প্রতিবেদন। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন, যেখানে নারী ভোটার রয়েছেন 10,599 জন, যাদের কেউই ভোট দিতে কেন্দ্রে যাননি গত 5 দশকেরও বেশি সময়। এলাকার প্রবীণদের কাছ থেকে জানা যায় 1969 সালে এখানকার গ্রামগুলোতে কলেরা মহামারী দেখা দিলে ভারতীয় এক পীর নারীদের পর্দার আড়ালে থাকার পরামর্শ দেন। এরপর থেকে আর ভোট কেন্দ্রে যাওয়া হয়নি কারো। জনপুরের হুজুরে নিষেধ করছে, এই কারণে আমরা দেখছি যে এলাকা থেকে কোনো মহিলারা ভোট দেয় না। হুজুরে কইছে মহিলা ভোট হইতো না। তারপরে এলাকা দিয়াঙ্গ 16 নম্বর ইউনিয়নেতে ভোট দেয় না। অনেকে অবশ্য বলছেন নিষেধ মেনেই তারা এতদিন ভোট কেন্দ্রে যাননি, কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের কেউ উৎসাহিতও করেনি। কিন্তু বাড়ি বাড়ি এসে এখনো কেউ বলে নাই যে কেন্দ্রে যাওয়ার জন্য। আমি নিজে ভোট দেই নাই, কেন্দ্রে গিয়া অফিসারে করে গেছে আমার এই মার্কায় ভোটটা মারি দেন। তবে এবার নিয়ম ভাঙতে চান নারী ভোটাররা। নিজের ভোট নিজেই কেন্দ্রে গিয়ে দিতে চান। নির্বাচিত করতে চান তাদের জন্য যোগ্য প্রতিনিধি। এবার যদি আলহামদুলিল্লাহ যাইতে পারি। নারীদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এলাকার জনপ্রতিনিধিরা। মহিলাদেরকে আমাদেরকে খুব আশ্বস্ত করছে। আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আমাদের ইনশাল্লাহ মহিলারা উপস্থিত হবে। ওয়ার্ডে ওয়ার্ডে মহিলা সম্মেলন করে উঠান বৈঠক করে আমরা মহিলাদের কাছে এই প্রতিশ্রুতি পাইছি যে ওরা ম্যাক্সিমামই রাজি হয়েছে যে তারা ভোট দিবে। 5 দশকের সামাজিক বিশ্বাস ভেঙে এবার ব্যালটের পথে আসেন কিনা রূপসার নারীরা, সেটি এখন দেখার অপেক্ষা। মনিরা কাজুরি, 71। দেশের মতো প্রবাসেও ভোটের আমেজ বিরাজ করছে মালয়েশিয়ায়। প্রথমবারের মতো বিদেশে বসে ভোট দিতে পারা প্রবাসীদের প্রত্যাশা, পাশাপাশি কিন্তু তারা এটাও প্রত্যাশা করছেন যে আগামী সরকার হবে বৈষম্যহীন এবং জনবান্ধব, যাদের হাতে প্রতিষ্ঠিত হবে মানুষের অধিকার।
কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মালয়েশিয়া থেকে ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছে ৮৪,২৯২ জন প্রবাসী। এর মধ্যে ৮৩,৩৪৬ জন পুরুষ ও ৯৪৬ জন নারী। প্রবাসীরা বলছেন ভোটাধিকার ফিরে পাওয়ার এ নির্বাচনে নতুন সরকারের হাত ধরে দেশে আমূল পরিবর্তন আসবে, যা বিশ্বে বাংলাদেশকে নতুন করে চেনাবে। নতুন বাংলাদেশ দেখার জন্য, ন্যায় ইনসাফের একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমি মনে করব যে প্রবাসীরা তাদেরকে ভোট দেবে। তো সেক্ষেত্রে আমরা যোগ্য এবং প্রার্থী দেখেই যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, বৈষম্যহীন একটা বাংলাদেশ তৈরি করতে চায়, তাদেরকেই মানুষ আর প্রবাসীরা ভোট দিবে এবার ইনশাল্লাহ। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে একটা জনবান্ধব এবং প্রবাসী বান্ধব এবং দেশ এবং জনগণের কল্যাণ সাধিত হয় এরকম একটা সরকারকে ক্ষমতায় আনতে পারবে। প্রবাসীদের তরফ থেকে ভোট যাচ্ছে, তখন তারা প্রবাসীদের জন্য ভালো কিছু করবে এই প্রত্যাশা। বিদেশ থেকে ভোট দেওয়ার এই সুযোগকে ইতিবাচক হিসেবে দেখছে বেশিরভাগ প্রবাসী। তবে ভোটদান প্রক্রিয়া ও ব্যালট পেপার নিয়ে রয়েছে নানান অভিযোগ। আমার পোস্টাল ব্যালট আমি হাতে পেয়ে গেছি, যে আমাদের পোস্টাল ব্যালট প্রক্রিয়াটা আরেকটু সহজতর হওয়া উচিত ছিল। অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আমরা দুইটা বুথ দিতে পারবো। এবার এক হচ্ছে আমরা নির্বাচনে আমাদের যোগ্য প্রার্থী নির্বাচন করার জন্য একটা বুথ দিতে পারছি, আর আমাদের একটা ঐতিহাসিক একটা গণভোট হচ্ছে, এই গণভোটেও আমরা প্রবাসীরা অংশগ্রহণ করছি। প্রবাসী হিসাবে এই প্রথমবার ভোট, অবশ্যই অত্যন্ত আনন্দের এবং আমরা খুব পুলকিত। যারা প্রবাসী আছে বিভিন্ন সময় আমরা বাংলাদেশে যেতে পারি না, ভোট দিতে পারি না, এখন আর সেই সমস্যা নেই। একই সঙ্গে মালয়েশিয়া প্রবাসীদের প্রত্যাশা ফেব্রুয়ারির নির্বাচনে প্রবাসীদের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটবে। দর্শক, যেটা জানাচ্ছিলাম যে যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। এই মুহূর্তে বৈঠকের পরে তারা সাংবাদিকদের ব্রিফ করছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিন্তু ইতিমধ্যেই আমরা কিছু ভিন্ন চিত্র দেখছি বিদায় এটা প্রতিকারের জন্য আমরা আজকে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করি। আপনারা জানেন যে নমিনেশন বাছাই পর্ব চলছে ইলেকশন কমিশনে, এবং সেখানে একই নিয়মে বিভিন্ন জায়গায় কাকে উপযুক্ত মনে করেছে প্রার্থীকে ওকে করে দিয়েছে, আবার একই রকম কেসে কাকে বাতিল করেছে। এখানে দুটি প্রধান সাবজেক্ট ছিল কারো নমিনেশন বৈধ কিংবা অবৈধ এটা বিবেচনার জন্য। গ্রস একটা হচ্ছে ঋণ খেলাপি, আর একটা হচ্ছে দ্বৈত নাগরিক। ঋণ খেলাপির ব্যাপারে তো এটা স্পষ্ট সবসময় এটা ছিল, কিন্তু কিছু জায়গায় আমরা ইলেকশন কমিশনের একটা ভিন্নতা দেখতে পাচ্ছি। আর দ্বৈত নাগরিকত্বের ব্যাপারেও প্রাথমিক বাছাই একই ধরনের জায়গায় কাউকে বৈধ করছে, কাউকে অবৈধ করছে, এটা হিয়ারিং চলছে। আমরা শুনতে পাচ্ছি কোনো একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে গিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে করে এই সমস্ত ত্রুটির কারণে যাদের নমিনেশন বাতিল হিসাবে গণ্য হওয়ার কথা সেটা যেন করা না হয়। আমরা খুব স্পষ্টভাবে আজকে বলতে চাই যে কোনো ধরনের চাপে নতি স্বীকার না করে যে দলেরই হোক, ইভেন জামাত ইসলামীরও যদি হয়, তাহলে আরপিওর যে নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে যেন বৈধ এবং অবৈধ বিষয়টিকে ফয়সলা করা হয়। অন্যথায় এই দুটো জিনিস প্রমাণিত হবে। এক হচ্ছে ইলেকশন কমিশনার দুর্বল, তাদের পক্ষে ইলেকশন করার শেষ পর্যন্ত নিয়ে যাবে কিনা একটা সন্দেহের অবকাশ থাকবে, অথবা এই নির্বাচন কমিশন কোন একটি পার্টিকুলার দলের প্রতি পক্ষপাতিত্ব করছে। এই ধরনের আচরণ যদি অব্যাহত থাকে তাহলে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে জনগণের ভিতরে সংশয় এবং হতাশা দেখা দিতে পারে। আমরা আরেকটি কথা বলেছি, গত 2-3 সপ্তাহ ধরে কোনো একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট, অতিরিক্ত সিকিউরিটি দেওয়া, অতিরিক্ত প্রটোকল দেওয়া, এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতল
ভূমিকার প্রশ্ন আসছে সেটিকে সুস্পষ্ট লঙ্ঘন করবে। আমরা বলেছি কাউকে অধিকতর সিকিউরিটি কিংবা অধিকতর প্রটোকল দিলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটি অন্যতম প্রধান দল হিসেবে সমভাবে বাংলাদেশ জামাত ইসলামীর মহতারাম আমিরকে প্রধানকে সম আচরণ দিতে হবে। যদি এটার ব্যর্থ হয় তাহলে জাতির পক্ষপাতমূলক অপরাধের দোষে এই ইলেকশন কমিশনকে দোষী হিসাবে সাব্যস্ত করবে এবং লেভেল প্লেইং ফিল্ড এখানে বিনষ্ট হবে। আমরা আরেকটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, বিভিন্ন জায়গায় ফিল্ড লেভেলে কোনো এসপি এবং ডিসি যারা রিটার্নিং অফিসার তাদের আচরণে পক্ষপাত দুষ্ট একটা। দর্শক, বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করছিলেন জামায়াত ইসলামের প্রতিনিধি দল। দেখছিলেন এর সরাসরি সম্প্রচার। চলছে দেশযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সাথে থাকুন ৭১।